যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ফারিয়া, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি বোঝার চেষ্টা করো ইরফান। দিনের পর দিন তুমি আমার সাথে যে ব্যবহারটা করে যাচ্ছ সেটা আমার সাথে তোমার করা একদম উচিত হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না ইরফান। তোমার সব ফ্রাস্ট্রেশনের দায়ভার কি আমি নেব? আমার কোথায় কি ফ্রাস্ট্রেশন আছে? টাকা চাই তোমার? কত টাকা লাগবে বলো? যেভাবে হোক আমি তোমার জন্য টাকা জোগাড় করে দেবো, তাও তোমার থেকে আমি মুক্তি চাই, প্লিজ। ওইভাবে না, আমি তোমারে সবাই ভালো থাকতে চাই। তরিকাটা আমি জানি, শুধু তোমার একটু হেল্প দরকার। পুরো ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কোনো প্ল্যান করেছো নাকি? একটু খুলে বলো তো আমাকে। বাড়ির অবস্থা ভালো না, সামির দেখছিস তো কেমন পথে পথে ঘুরছে। বাবা, আপনার জুস। হাঁটতে গিয়েছিলেন, এখন কেমন লাগছে? ফিলিং বেটার? অনেক ভালো। শরীর এবং মন দুটোই ফিট রাখতে হবে, একটা ছাড়া আরেকটা চলবে না। এই বয়সে এসে এটা আরো ভালো করে বুঝতে পারছি। আমি বলি কি বাবা, এবার আপনি ভাজা পোড়া খাওয়াটা একটু কমান। এই বয়সে অয়েলি ফুড খাওয়া একদম হেলদি না বাবা। দেখো বৌমা, ওটা ছাড়তে বলো না। না খেয়ে আমি মরতে রাজি না। কমাতে কমাতে ওই একটাতেই নামিয়ে এনেছি, ওটা আমি ছাড়তে পারবো না। আচ্ছা, বাড়ির বাকি সবাই গেল কোথায়? কেন, আপনি জানেন না? না তো, কি অনশনে বসেছে নাকি? তোমার শাশুড়ি তো আবার মাসে 2 মাসে একবার করে অনশনে বসে। মা গেছে রাঙা খালার বাসায়, আয়াতের বাবাই নিয়ে গেছেন মাকে। আর সামির তো সকালবেলা বেরোলো, এখনো ফেরেনি। না, আমাকে না নিয়েই চলে গেল। আপনাকে বলেছে বাবা, হয়তো আপনি ভুলে গেছেন, একটু মনে করে দেখেন। হ্যাঁ, মানে কাল রাতে বলেছিল বোধহয়। আরে সেই জন্যই তো আমি 2 রাউন্ড দিয়ে তাড়াতাড়ি চলে এলাম, যে আমি সাথে যাব। এত সকাল সকাল যেতে হবে সেটা আমাকে আগে বললেই পারতো। বাবা বাদ দেন, আপনি চলেন আমার সাথে ব্রেকফাস্ট করে নেবেন। চলুন। দেখো বৌমা, ওই ডাইনিং টেবিল আমার শুধু খাবার জায়গা না, ওটা আমার আড্ডা মারার জায়গা, আলোচনা করার জায়গা। আসলে বাড়িতে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যে যার মর্জি মাফিক মতো চলবে। তাহলে আর সবাই একসাথে থাকার দরকার। আমি আমি সবার জন্য আলাদা আলাদা ফ্ল্যাট করে দেবো, যে যার মতো করে থাকুন। আচ্ছা বাবা, আপনি তো রাঙা খালার বাসা চেনেন, আপনি চলে যান না। আপনি গেলে মা খুব খুশি হবেন। আরে ওর বোনের বাড়িতে ও আমাকে নিয়ে যাবে না, আমি সাথে সাথে যাবো কেন? হ্যাঁ বাবা জান তো, আপনি না মাঝে মাঝে এত ছেলে মানুষই করেন। এই সুযোগটাই তো সবাই নিচ্ছে, কাউকে কিছু বলি না। হ্যাঁ, যে যার মতো চলে, সব সুযোগ নিচ্ছে। আমি তো টাকশাল খুলে রেখেছি। ইরফান কি করেছে তুমি জানো? গত 1 বছরে আমাকে না জানিয়ে মিল থেকেও কত টাকা নিয়েছে। আর সামিরকে যে 10 লাখ টাকা দিলাম, সেই কাজকর্ম ফেলে এখন দেউলিয়া হয়ে ঘুরছে কেন? এসব তো বাবা আমি কিছু জানি না। সামিরকে বলবে ওই ইফতেকারের কাছে আমার যে জমির দলিল আর ম্যাপ আছে, যদি জুস ফ্যাক্টরি করতে না চায় তাহলে ওগুলো যেন ফেরত নিয়ে আসে। বাবা সরি, আমি এসব নিয়ে কিছু বলতে গেলেই শুধু শুধু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তাহলে আর কি করা? তোমরা সবাই যে যার মতো গা বাঁচিয়ে চলো, আমি দেখি আমার মতো।
স্যার স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন? তুমি জানো কে? স্যার আপনি যখন রাজশাহীতে থাকতেন তখন আপনার একটা নার্সারি ছিল, আমরা 5-6 জন বন্ধু মিলে আপনার নার্সারিতে চারা আনতে যেতাম। আপনার হয়তো মনে নেই। ও, সে তো অনেক আগের কথা। কত বছর হবে? তুমি তো নিশ্চয়ই তখন অনেক ছোট ছিলে। জি স্যার, আমি তখন স্কুলে পড়তাম। স্যার আমার নাম তিথি। আমার কিন্তু এখন নার্সারি নেই, ফুলের চারা চাইলেও তোমাকে দিতে পারবো না। স্যার আমি আসলে ফুল গাছ নিতে আপনার কাছে আসিনি, অন্য একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। সমস্যাটা যদি আপনাকে একটু পরে বলে আপনি কি রাগ করবেন? তোমার যখন ইচ্ছে তখন বলো, অসুবিধা নেই। স্যার আমার দেখা কয়েকজন ভালো মানুষের মধ্যে আপনি একজন। এতক্ষণ যে আমার কি পরিমাণে অস্থির লাগছিল, মনে হচ্ছিল আমার কেউ কোনো ক্ষতি করতে পারে, কিন্তু এই বাড়িতে ঢোকার পরে এখন মনে হচ্ছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু তুমি ভয় পাচ্ছিলে কেন? কোনো সমস্যা? আচ্ছা, তুমি কি একা এসেছো? না স্যার, আমি একজনের সাথে শহরে এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তোমাকে দেখে না অনেক ক্লান্ত লাগছে, তুমি এক কাজ করো, তুমি একটু বিশ্রাম করো, আমি আসছি। হ্যাঁ, বিশ্রাম করো। মন্টু, এই দেখ তো, কানেকশনটা বোধহয় লুজ। কেন আবার শখ খাইছেন নাকি? এই জীবনে আপনি যে কত শখ খাইলেন, ওই যে কি কয় না, ওই পাত মুক্তি। দোকানে প্রথম এসে সেফটি চেক করবি। ইলেকট্রিসিটি নিয়ে নাড়াচাড়া খেলাধুলা নয় এটা। আমার চোখটা তো এইভাবেই গেছে। আচ্ছা চাচা, আমার কি করার আছে? সকালবেলা তো আপনি আমার আগে এসে দোকানে বসে আছেন, দোকান খুলে আমি কি করবো? আচ্ছা, আমি এসে একটু আগে না দিলে কাজকর্ম তোরা ঠিক টাইম মতো ডেলিভারি দিবি কি করে? শুনেন, আপনার কিছু করা লাগবে না, আপনি আরাম করে বসে থাকেন, এই কাজ ভালো চোখ ছাড়া হয় না, ঠিক আছে? শোন, আমার জ্ঞান দিবি না, বুঝছ? তোর উস্তাদ হচ্ছে জয়া, আর জয়ার উস্তাদ হচ্ছি আমি। চাচা, এই পুরান চাইল আর পুরান মিস্ত্রি দুটা কিন্তু এক না। আর এখন বাজারে এত নতুন নতুন মেশিন আসছে, আপনি এগুলোর নাম উচ্চারণ করতে পারবেন না। সার্ভিসিং তো দূরে থাক, আপনি এগুলো হাতিতে দিতে পারবেন না। বুঝতাম রে মন্টু, চোখ বিটে না করলে সবই বুঝতাম। এই ফোনটা ধর, ফোনটা ধর। শোন, ফোন আসলে কাজটা রেখে আগে ফোন ধরবি। হ্যালো, কে? চাচা কইছে সব কাজ ফালায় আপনি ফোন দিলে আপনার ফোন আগে ধরতে। ফোনই তো ধরি না। হ্যালো, এটা কি সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স? জি, কে বলছেন? আমি কি জয়ের সাথে কথা বলতে পারি? না, জয় আপা তো নাই। কেন, আপনার কি কিছু সার্ভিসিং করাইতে হবে? বলেন, আমি করে দিতে পারবো। জয় এলে বলবেন আমি আহমেদ নেটওয়ার্ক থেকে বলছি। কিছুদিন আগে উনি আমাদের সাথে একটা মিটিং অ্যাটেন্ড করেছিলেন। মিটিংয়ের ডিটেলস ওনাকে মেল করা হয়েছে। জি আচ্ছা, ঠিক আছে। কি বললো? ওই যে কি যে কইলো বুঝলাম আবার বুঝলাম না। কি ওই মিটিং ফিটিং এর কথা বললো। কিসের মিটিং? স্যার, রং নম্বর হবে বোধহয়। না চাচা, নাম্বার তো ঠিকই আছে।
আমার মনে হয় বড় কোনো কোম্পানি হইব, নাইলে মেইল কেন খুলতে কইব? আচ্ছা, কেউ যদি ফোন করে, কে ফোন করলো, কোত্থেকে ফোন করলো, বিস্তারিত যেগুলো জানতে হয় না? তুই কিছু না জেনেই ফোনটা ঠাট করে কেটে দিলি। থাক চাচা, আপনি চুপ থাকেন, আপনার বলে লাভ নাই। আমি জয়া আপারে ফোন দিই, আপাই বুঝবো। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে। হ্যাঁ হ্যাঁ চাচা, ওই আপার নাম্বার তো বন্ধ বলতেছে। ওই বাড়ির আর কোনো নাম্বার কি আছে আপনার কাছে? নাম্বার তো আছে, কিন্তু এটা তো আর আমি নিয়ে ঘুরে বেড়াই না, খুঁজতে হবে আর কি। যান খুঁজেন। ওই আপা কিছুদিন আগে গিয়া কোনো বড় কোম্পানিদের সাথে মিটিং টিটিং করে আসলো না, মনে হেরাই আপারা খুঁজতেছে, ইমার্জেন্সি। যান আপনি গিয়ে নাম্বারটা খুঁজেন, যান। কে? আমি যখন রাজশাহীতে ছিলাম, ওই যে আমাদের বিয়ের আগে, তখন এই মেয়েটা প্রায়ই আমার কাছে আসতো ফুলের চারা নিতে, ওর বান্ধবীদের সাথে। বাহ, খুব সিনেমেটিক রিলেশন তো। আর কোনো পরিচয়? আমার স্টুডেন্ট, ছাত্রী। এটা কি ও বলেছে নাকি তোমার সত্যি মনে পড়েছে? ও বলেছে, তবে আমারও একটু একটু মনে হচ্ছে। নাম কি ওর? নাম তিথি। তিথি, ওর নাম হচ্ছে তিথি। ও খুব ভয় পাচ্ছিল তো, তাই আমার কাছে এসেছে। ও আচ্ছা, তাহলে এখন থেকে কেউ ভয় পেলে তোমার কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, না না তা কেন? এই এই রূপা, রূপা, মেয়েটা কেন এসেছে? কিছু বলেছে? এই যে শোনো, তুমি ওকে নিয়ে এত টেনশনে থেকো না। ও আমার সঙ্গে দেখা করতে এসেছে, দেখা করে চলে যাবে। শুধু দেখা করতে আসলে এসে ঘুমিয়ে পড়ার কথা না ইফতি। ও কি ঢাকায় নতুন এসেছে? তোমাকে বলেছে কিছু? আমি জিজ্ঞেস করে আসি। ও মেবি খুব টায়ার্ড, ঘুমাচ্ছে, ঘুমা। আচ্ছা রূপা, তুমি যখন প্রথমে এসে ওকে দেখলে, তখন তুমি অন্যরকম কিছু মনে করেছো, তাই না? অন্যরকম কিছু বলতে? ইফতি, অনেকের কাছে মেবি তুমি খুব মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার। তুমি সত্যি সত্যি তাই, বাট আমার কাছে তুমি একটা মুখস্থ মানুষ। তোমাকে আমি পুরোটাই বুঝতে পারি, আর কখন কোন কথাটা কতটুকু গভীর থেকে বলছো আমি বুঝি। তাহলে তো আমি তোমাকে কতটা ফিল করি, তোমাকে কতটা চাই, সেটাও নিশ্চয়ই তুমি ফিল করো। এবং এখন এটাও বুঝতে পারছি যে তুমি এখন জানতে চাইবে, সব বোঝার পরেও কেন আমি তোমাকে কষ্টে রেখেছি, কেন দূরে সরে আছি। এটা তোমার ভুল, এটা তুমি ঠিক বলোনি রূপা। আমি না কখনোই তোমাকে নিয়ে কোনো কষ্টের মধ্যে থাকি না, বরং সবসময় এক ধরনের উৎসাহ পাই। অবশ্য তোমার না থাকা, এটার জন্য এক ধরনের শূন্যতা সারাক্ষণ অনুভব করি, কিন্তু সেই শূন্যতাও না
আমাকে অনেক কিছু শিখিয়ে দেয়। এই আজ কি রান্না করে এনেছো? আজ হঠাৎ মনে হলো যে এটা তোমার একটা অভ্যাস হয়ে যাচ্ছে। আর যাই হোক, আমি তোমার অভ্যাস হতে চাই না। কে যে কখন কোন অভ্যাসে আটকে যায় কে বলতে পারে। একটা সত্যি কথা বলি, তিথি মেয়েটাকে দেখে না আমি সত্যি চমকে গিয়েছিলাম। বাট এখন আমার খুব অবাক লাগছে। কেন? একজন স্টুডেন্ট তার টিচারের সাথে দেখা করার জন্য অনেক বছর পর এসে হাজির হয়েছে। তার মানে হচ্ছে যে একজন শুধু ভালো টিচার হিসেবে না, একজন ভালো মানুষ হিসেবেও তোমাকে সে মনে রেখেছে। কেন, আমি কি ভালো মানুষ নই? অবভিয়াসলি ইউ আর, বাট আমাদের কাছে এখন এটা মিনিংফুল না। আমার জাস্ট মনে হচ্ছে মেয়েটা কোনো একটা প্রবলেমে পড়ে তোমার কাছে এসেছে, আর আমাদের হচ্ছে এখন এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে। তুমি আমার সাথে চলো। সামির, তোমার হাতে সময় আছে, একটু বসতে পারবে? কি বল? দেখো সামির, তোমার বন্ধু জয়াকে আমি আসতে বলেছিলাম, কিন্তু চৌধুরী বাড়িতে একজন মেহমান এলে যে সম্মান পায় তাকে সেটা আমরা দিতে পারিনি। তাকে বলো যে আমি তার কাছে ক্ষমা চেয়েছি, তোমার কাছেও ক্ষমা চাই। বর্ষা, এসব কি বলছো তুমি? এভাবে কেন বলছো? জয়া একটা ম্যাচিউর মেয়ে, ও সব কিছু বোঝে, ও সিচুয়েশন বোঝে, আর আমারও কারোর উপর রাগ নেই। তাহলে তোমার রাগ কি নিয়ে? কোনো কিছু নিয়েই না, আমি ঠিক আছি। সেটা তুমি বলছো, কিন্তু আমাদের মনে হচ্ছে তুমি স্বাভাবিক নও। এখন তোমাদের যদি মনে হয়, সে মনে হতে তো আমার কিছু করার নেই বড় চাচা। রেগে যেও না। দেখো সামির, তুমি কর্মঠ ছেলে, মানে সম্ভাবনাময়। এই সম্ভাবনাময় কাউকে লক্ষ্যচ্যুত হতে দেখলে সবারই খারাপ লাগে। জুস ফ্যাক্টরির চিন্তা কি তুমি বাদ দিয়ে দিলে? এটা কি সম্ভব? ওটা হবে। কয়েক মাস ধরে এটা শুধু মুখে মুখেই শুনে আসছি। কাজের অগ্রগতি দেখাও। আচ্ছা, ওই ইফতেখারের সাথে এর মধ্যে যোগাযোগ করেছো? দু একদিনের মধ্যে যাব। জুস ফ্যাক্টরি যদি করতে না চাও, ওর কাছে জমির দলিল আর ম্যাপের কপি আছে, ওগুলো নিয়ে এসো। ওগুলো দরকারি জিনিস, হারিয়ে গেলে ঝামেলায় পড়বে। তোমার জমির দলিল আর ম্যাপ দরকার নাকি টাকা? তুমি প্রজেক্টের জন্য 10 লাখ টাকা দিয়েছিলে, তুমি কদিনের মধ্যে ওটা পুরোটাই পেয়ে যাবে, চিন্তা করো না। তোমার অনেক টাকা হয়েছে বুঝেছি, কিন্তু এটা বুঝতে শেখোনি যে কেন এই কথাগুলো এভাবে বলতে হচ্ছে। আমি সবসময় তোমার ভালোই চাই। তোমাদের এই চাওয়াগুলো না আমাকে সবসময় একটা চাপের মধ্যে রাখে বড় চাচা। আমি একটা এক্সট্রা প্রেশার ফিল করি। তোমার জমির ম্যাপ আর দলিল লাগবে তো? আমি এনে দিচ্ছি তোমাকে। এমন ব্যবহার করছে কেন? অদ্ভুত। ওর হলোটা কি? তিথি, তিথি, এই মেয়ে। কে কে আপনি? স্যার কোথায়? তোমার স্যার আছেন, এখানে আছেন। ও স্যার, আপনি কে? আমি রূপা। আমার পরিচয় আমি পরে দেবো, তুমি একদম রিল্যাক্স থাকো, তোমাকে তো খুব টায়ার্ড লাগছে। তোমরা গল্প করো, আমি ওর জন্য কিছু নিয়ে আসি। সরি স্যার। না না না, ইটস ওকে, ইটস ওকে, রিল্যাক্স।
স্যার উনি কে? ও রূপা, আমার ওয়াইফ। হুম, আপনার ওয়াইফ? বাহ, বেশ সুন্দর তো। স্যার, আপনার বাসাটাও কিন্তু অনেক সুন্দর, ছোট ছিমছাম। স্যার, আপনার বেবি নেই? আরে না, আমার ফ্যামিলিতে এখন পর্যন্ত ফ্যামিলি মেম্বার আমরা দুজনই। বোঝাই যাচ্ছে, বেবি থাকলে বাসাটা একেবারে এলোমেলো করে দিত। কিন্তু স্যার, এলোমেলো করলেও কিন্তু ভালো হতো, খুব মজা লাগতো, তাই না? তুমি এক কাজ করো, তোমার বেবিটাকে একদিন নিয়ে এসো, ও এসে এলোমেলো করে দিয়ে যাবে। স্যার, আমি তো বিয়েই করিনি। খুব ভালো। তাহলে আমি একটা ফ্রি অ্যাডভাইস দিই। বিয়ে হচ্ছে তাকে করবে যার সাথে তোমার মিনিমাম 60% মিল আছে। 50% হলেও চলবে। সরি, লাঞ্চ এখনো রেডি হয়নি। ইটস ওকে, থ্যাংক ইউ। তিথি, তুমি কি ঢাকায় নতুন এসেছো? জি, 3-4 দিন হলো। কোথায় উঠেছো? আমার একটা বন্ধুর বাসায় ওঠার কথা ছিল, কিন্তু ঢাকায় আসার পর ওকে আর ফোনেই পাচ্ছি না। সে কি? এ তো ভয়ঙ্কর কথা। তাহলে তুমি এতদিন ছিলে কোথায়? স্যার, কয়েকটা দিন হোটেলেই ছিলাম, কিন্তু হোটেলে খরচ অনেক বেশি তো, তাই আর বের করতে পারছি না। স্যার, আপনার কাছে একটা ফেভার চাবো, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? বলো না। আমি জানি আপনি পারবেন। আমার একটা জব খুব দরকার। ফেলিওর হয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরতে চাই না। একটা জব জোগাড় করে দিবেন, স্যালারি অল্প হলেও কোনো সমস্যা নেই। জব? আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করব। স্যার, আরেকটা ফেভার, আমাকে কি কয়েকটা দিন কোথাও থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? তাহলে খুব উপকার হতো। আসলে না, হয়েছে কি, মানে আমি আর ও একটু বাইরে যেতে চাচ্ছিলাম তো, মানে। আচ্ছা থাক, এসব নিয়ে পরে কথা হবে। তুমি রিল্যাক্স থাকো, হ্যাঁ? তুমি নাও, কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও, একদম রিল্যাক্স থাকো, ঠিক আছে? তুমি কি আসো তো? বাবা, আমি যদি এখন আয়াতকে নিয়ে একা যাই, আপনার ছেলে রাগ করবে। কি দরকার, ওর কাজ শেষ হোক, তারপরে না হয় আমি যাব। ওসব নিয়ে ভেবো না, আমি ওর সাথে কথা বলে নেব। আর শোনো, এটা তোমার বাড়ি, এখানে সবাই তোমার আপন। তোমার সমস্যার কথা আমাকে বলতে না পারলে তোমার শাশুড়িকে বলবে। আর এইটার উপর ডিপেন্ড করে ওরা আমাদের কাজ দিবে। প্রেজেন্টেশন কী রে মন্টু? আসলে আমি তো এসব কিছু বুঝিই না। আরে কি আশ্চর্য, আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে ফলো কেন করতে যাবো, আর কেই বা আমাকে পাঠাবে? এটা এটা ইফতেখার ভাইয়ের বাসা তো? ইফতেখার ভাই আমার খুব পরিচিত একজন। আপনি কি ওনার কাছে এসেছেন?